মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে আজ ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। এই আলোচনায় ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অন্য বিষয়ও তুলতে চায় বলে জানিয়েছে। এদিকে এই আলোচনায় কি কি নিয়ে কথা হবে সেটির একটি কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক, মিশর ও কাতার। এই কাঠামোর আলোকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করতে হবে। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। সাথে হিজবুল্লাহ ও হুথির মতো যেসব সশস্ত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করে দিতে হবে। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিক সহ দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের গণমাধ্যম জানিয়েছে, আইআরজিসি উপসাগরে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী দুটি ট্যাংকার জব্দ করেছে। ট্যাংকার দুটির 15 বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকার জব্দ করেছে। ওই দুই ট্যাংকারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে ট্যাংকার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। 3 মাসেরও বেশি সময় পর আবারও বন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার উভয় দেশই 157 জন করে বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকরাও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে বন্দি বিনিময়ের এই ঘটনা ঘটেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 139 জন 2022 সাল থেকে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শান্তি বৈঠক শেষে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা 314 জন যুদ্ধবন্দী বিনিময় করতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলেই এটি সম্ভব হয়েছে। তবে যুদ্ধের অবসান ঘটাতে এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত বছর অক্টোবরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বন্দি বিনিময় হয়েছিল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অবশিষ্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার, যার ফলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক চুক্তিধর দেশের অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো সীমা রইল না। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। শেষ হলো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক চুক্তির মেয়াদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 বছরের জন্য চুক্তির সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সাড়া দেননি। চুক্তিটি 2011 সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়। 2021 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর মেয়াদ আরও 5 বছর বাড়াতে সম্মত হয়, যা বলবৎ ছিল 2026 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে উভয় দেশকে সর্বোচ্চ 1550টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়াও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারী বোমারু বিমান এবং মোট 800টি মোতায়েনকৃত ও অমোতায়েনকৃত লঞ্চারের সীমা নির্ধারিত করা হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ চুক্তির সমালোচকরা বলেন, এতে চীনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। পেন্টাগনের 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান গতিতে অস্ত্র ভাণ্ডার বাড়াতে থাকলে 2035 সালের মধ্যে চীনের কাছে প্রায় 1500টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। বলা হচ্ছে, এই চুক্তির মেয়াদ আর বাড়ানোর সুযোগ না থাকলেও দুই দেশ চাইলে চুক্তিতে নির্ধারিত সীমাগুলো মেনে চলতে পারত। তবে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথভাবে গড়ে তোলা অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক পরীক্ষা চালুর অঙ্গীকার করেন।
গেল সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 1 বছরের জন্য এই সীমাবদ্ধতা বজায় রাখার প্রস্তাব দেন। সে সময় ট্রাম্প বলেন প্রস্তাবটি তার কাছে ভালো মনে হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করেননি ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন মেয়াদ শেষ হলে তারা আরও ভালো একটি চুক্তি করবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র চুক্তির সীমাবদ্ধতা বজায় রাখতে সম্মত হবে না। তিনি জানান ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে নতুন যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন সেটি প্রশাসনের অবস্থান। তবে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয়ভাবেই ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। মনিরুজ্জামান বাবু, ৭১। নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো বিশ্ব এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক। গুতেরেস আরও বলেন বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে তারা কিভাবে কথাকে কাজে রূপান্তর করবে। এ সময় তিনি দুই দেশকেই যাচাইযোগ্য সীমা ফিরিয়ে আনবে, ঝুঁকি কমাবে এবং সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবে এমন একটি নতুন কাঠামো তৈরির আহ্বান জানান। ভেনেজুয়েলার সাবেক ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তা অ্যালেক্স সাবকে দেশটিতে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ও ভেনেজুয়েলার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের একজন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন অ্যালেক্স সাবকে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করা হতে পারে। তিনি জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের অধীনে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। এছাড়া একই অভিযানে ভেনেজুয়েলার বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবোভিশনের প্রধান রাউল গোরিনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোয়ারা রাজ্যের কায়ামা জেলার একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৭০ জন নিহত হওয়ার পর সেখানে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়েন করেছেন প্রেসিডেন্ট বোলো তিনবু। বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে কথা জানানো হয়। নাইজার সীমান্তের কাছে কোয়ারা রাজ্যের প্রত্যন্ত ওরু গ্রামে মঙ্গলবার চালানো ওই হামলা চলতি বছরে ওই অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এবং অন্যান্য সশস্ত্র দলগুলো সম্প্রতি নাইজারের এই অংশে বিভিন্ন গ্রামে তাদের তৎপরতা ও অপহরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন উত্তরের জিহাদি গোষ্ঠীগুলো এখন দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তাদের মূল লক্ষ্য নাইজার কোয়ারার অক্ষ বরাবর অবস্থিত কাইনজি বনাঞ্চল। বিশ্লেষকদের মতে এই দুর্গম বন জিহাদিদের পরবর্তী শক্তিশালী আস্তানায় পরিণত হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কখনোই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না। তারপরও অ্যাপস্টেইনের সাথে বন্ধুত্ব থাকার পরও পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দেওয়ায় লেবার পার্টির এমপিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা সতর্ক করে বলেছেন এই ক্ষোভের কারণে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের দিন ফুরিয়ে যাচ্ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। পিটার মেন্ডেলসন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন গত বছর পর্যন্ত। জেফ্রি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার খবর জানাজানি হলে তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ নতুন করে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করেছে। সেখানেও মেন্ডেলসনের ছবি আছে। একটি নথির অভিযোগ অনুযায়ী তিনি যুক্তরাজ্যের বাজার ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল তথ্যও এপস্টেইনের কাছে পাচার করছিলেন। এ নিয়ে ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সমালোচনার মুখে সম্প্রতি লেবার পার্টির দলীয় সদস্য পদ ছেড়েছেন মেন্ডেলসন, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত নথি প্রকাশের দাবি উঠেছে। লেবার এমপিরা জানিয়েছেন মেন্ডেলসনের বিরুদ্ধে চলমান তদন্তের কারণে এই নথি প্রকাশে দেরি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এগুলো প্রকাশ হলে তা স্টারমারের নেতৃত্ব টিকে থাকা নিয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এর আগে দলের অভ্যন্তরীণ চাপে পদত্যাগের ঘটনাটি বরিস জনসনের। তার আমলে ডেপুটি চিফ হুইপ ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছিল। সে পরিস্থিতি সামাল দেয়া নিয়ে প্রশ্ন উঠলে কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ আস্থা হারান বরিস জনসন। এবার মেন্ডেলসন ও স্টারমারকে নিয়ে লেবার পার্টির এক এমপি বলেছেন,
এপস্টেইনের সঙ্গে মেন্ডেলসনের সম্পর্কের বিষয়ে তারা সবকিছু জানতো, এরপরেও তাকে রাষ্ট্রদূত বানিয়েছে। লেবার পার্টির আরেক এমপি সতর্ক করে বলেছেন, আস্থারও একটি সীমা আছে। আস্থা ভোটে স্টারমার টিকবেন না বলে মনে করছেন তিনি। বুধবার ব্রিটিশ পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে স্টারমার স্বীকার করেন, মেন্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগের আগে থেকেই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কথা জানতেন। যদিও এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর পরে জানায়, স্টারমার কেবল জনসম্মুখে থাকা তথ্যগুলো সম্পর্কেই জানতেন। বুধবার হাউস অব কমন্সের অধিবেশনে স্টারমার বলেন, এপস্টেইনের সঙ্গে মেন্ডেলসনের সম্পর্কের গভীরতা সম্পর্কে তাকে ভুল পথে চালিত করা হয়েছিল। রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে এবং পরে যখনই মেন্ডেলসনকে এপস্টেইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বারবার মিথ্যা বলেছেন। মেন্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ায় নিজে অনুতপ্ত বলেও অধিবেশনের ভাষণে উল্লেখ করেন স্টারমার। এদিকে বৃহস্পতিবার সকালে বিবিসির এক অনুষ্ঠানে অংশ নেন ব্রিটিশ আবাসন মন্ত্রী স্টিভ রিড। তিনি বলেন, স্টারমারের প্রধানমন্ত্রী পদ এখনো নিরাপদ। সবাই জানে মেন্ডেলসন পুরো দেশের কাছে মিথ্যা বলেছেন। তাকে অপসারণ করে প্রধানমন্ত্রী স্টারমার দৃঢ়তা ও সততার পরিচয় দিয়েছেন। তাই এখন প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিয়ে নয়, মেন্ডেলসনের প্রতারণা নিয়ে প্রশ্ন তোলা উচিত। সৃষ্টি ঘটক, ৭১। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেফরি অ্যাপস্টেইনের ভুক্তভোগীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন পিটার মেন্ডেলসনের বক্তব্যে বিশ্বাস করার জন্য। স্টারমার জানান, ২০২৪ সালে মেন্ডেলসনকে যুক্তরাষ্ট্র ব্রিটেনের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার আগে ভেটিং প্রক্রিয়ায় তিনি ভুল তথ্য দিয়েছিলেন। মেন্ডেলসন এমন ধারণা দিয়েছিলেন যে অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্ক ছিল খুবই সীমিত। কিন্তু সাম্প্রতিক নথিতে উঠে আসে কুখ্যাত এই যৌন নিপীড়কের সাথে মেন্ডেলসনের যোগাযোগ আরও গভীর ছিল। এই ঘটনায় লেবার পার্টির ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী কনজারভেটিভ নেতা কেমি ব্যান্ডক বলছেন, স্টারমারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও মেন্ডেলসনের দাবি তিনি কোনো অপরাধ করেননি এবং আর্থিক লাভের উদ্দেশ্যে কিছুই করেননি। তবে এই কেলেঙ্কারি ব্রিটিশ রাজনীতিতে কিয়ার স্টারমারের নেতৃত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘালয়ের পুলিশ মহাপরিচালক জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখনও নিশ্চিত না। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তিনি বলেন, থাংস্কু এলাকায় কয়লা উত্তোলনের সময় এই বিস্ফোরণ ঘটে। আহত এক শ্রমিককে উদ্ধার করে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। উল্লেখ করে স্থানীয় পুলিশ জানায়, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে আসায় এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। একে মোদীর কূটনৈতিক অযোগ্যতা হিসেবে দেখছেন বিরোধীরা। এদিকে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ঘোষণা নয়াদিল্লি না দিয়ে ট্রাম্পের ঘোষণায় বাজেট অধিবেশনে লোকসভায় সরব কংগ্রেস। বিস্তারিত থাকছে তাহিদা রিন্ঠির প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির মঞ্চে যখন অর্থনৈতিক জোট গঠনের দৌড়, তখন সেই দৌড়ে ভারতের অবস্থান নিয়ে উঠছে বড় ধরনের প্রশ্ন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির সুযোগ না সংকট, এই চুক্তিকে ঘিরেই এখন তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, জাতীয় স্বার্থ বনাম বৈশ্বিক চাপ, সবকিছু মিলে কেন বিতর্কের কেন্দ্রে এই বাণিজ্য সমঝোতা। এর আগে গত সোমবার ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এছাড়া ট্রাম্পের দাবি, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। সেই সাথে মার্কিন পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি প্রায় $৫০০ বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনবে ভারত। এত বড় অর্থনৈতিক সিদ্ধান্তের ঘোষণা ভারত সরকার নিজে কেন করল না, সেই প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতারা। এদিকে চুক্তির কোনো লিখিত শর্ত এখনো প্রকাশ্যে আনেননি মোদী সরকার। অথচ ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত, ভারতের কৃষি ক্ষেত্র মার্কিন পণ্যের জন্য খুলে দেওয়া হতে পারে, যার ফলে ভারতীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দেশীয় শিল্প চাপের মুখে পড়তে পারে। এমন কথা বলছেন কংগ্রেস নেতারা।
পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবিও নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। বিরোধীরা বলছেন ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয় তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারত, যেখানে 96.6% পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বিরোধীদের আশঙ্কা একসঙ্গে দুদিক খুলে দিলে ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রে বড় ধাক্কা লাগতে পারে। এছাড়া কংগ্রেস নেতাদের দাবি এই বাণিজ্য চুক্তির পূর্ণ শর্ত অবিলম্বে জনসম্মুখে আনতে হবে। পাশাপাশি পার্লামেন্টে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে সরকারকে, নইলে গভীর সংকটে পড়বে ভারতের কৃষক, শিল্প ও জনস্বার্থ। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।